গেল খাবি তুই সাথে কিছুই নাই, এবারে যে শ্মশান এটা বিড়ালও বোঝা গেছে, শুধু এভাবে কিছুই করতে পারে না এখান থেকে। হঠাৎ একটা সুযোগ পাইলে একটা, তখন তো আর বাড়ি ভাড়া কবজা করতে পারে নাই শুরুতেই, বিক্রি করা এগুলো ধান্দাই করছে বেশিরভাগ। 500 টাকার নোট যখন যেটা পারতো, 100, 500, 100 নিচে কখনো পলিথিন দিয়ে পেঁচায় পেঁচায় কী করে যেন এখান থেকে রেগুলার সে টাকা তুলছে টার্গেট ছিল। তখন আমার বাবা বাড়ির কাজ করতো, রেগুলার পকেটে 50,000, 1,00,000, 30,000, 40,000 এরকম উল্টাপাল্টা টাকা থাকতো প্রচুর। লোহা এগুলো বিক্রি, বাড়ির যত মাল সামালা বিক্রি, চামড়া শু ওগুলো পর্যন্ত ফেরিয়ালার কাছে বিক্রি করে ফেলায়। মানে তেরে মারতে আসে, গালিগালাজ করে উল্টাপাল্টা, বুঝে মাদা খা বাবা এই জাতীয় যত গালি আছে ট্রাক ড্যাপ। আমার বাপেরও কিছু দোষ আছে, সেও কিছু নরম কণ্ঠ নষ্ট করে। তোমার বাপ হিসেবে শক্তভাবে কথা বলা উচিত, প্রতিবাদ কুলাচ্ছে না। এখন তো সে রাঘব বোয়াল হয়ে গেছে, এখন তোমাদের ভালো তোমরা বুঝো, আমরা কি করব? আমাদের তো কিছু করার নাই রে বাবা। তোমার কি করার বাকি আছে? নিজের হাতে বিয়েটা ভেঙে দিলাম, সেই আমি মরে গেলেও মানে আমার লাশ যদি বের হয়, যদি রব উঠে যে হ্যাঁ যে বোনের একটা ছেলে আছে কিন্তু মারা গেছে, লোকমুখে শুনলাম, মাইকিং শুনলাম, তখন ও মহিলা মানুষ চাইপা আসে উল্টাপাল্টা কাপড় চোপড় নিয়ে, তখনই একটা ভদ্রলোক ভয় পাওয়া যায়, ঘাবড়াইয়া যায়। আমার ইনকামটা শুরু হয়েছে, এখন ও কত টাকা ইনকাম করে এই বাড়ি থেকে, এই জন্য তুলে ফেলে, নাভির থেকে চুল এনে সামনে এনে ফু করে মারে, যা তোর মামাদেরকে খবর দেয়, আমার বাল ফালাই দিতে বলে। এই সাহসগুলো যে হয়েছে না দিনে দিনে, এগুলো একদিনে হয় নাই, আসে নাই, কোনো খারাপ দিক নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার একটাই খারাপ, সে বড় ছেলের পাগল, এটাই তার একমাত্র খারাপ। তাহলে তুষারের একটু কোনো মতো বাঁচায় রাখা যায় পৃথিবীতে। আর যেহেতু প্রতিবাদ করছে, ও সাথে লাগছে, ওর সম্পত্তি যাচ্ছে, ওর জীবন যাচ্ছে, ওর ক্যারিয়ার যাচ্ছে, ও এখন প্রতিবাদ করলো কেন? এই তো আমি খারাপ। কি তুই নারিকেলও খাবি? তুই কি নারিকেলও খাবি? তুই কি সব রেকর্ড পার করে দিলি? আমি যদি বাংলা মদ খাই, তোর বাংলা মদও দেওয়া লাগবো? ক্ষুধা এগুলোর মাথা মতো খারাপ হয়ে গেছে। শ্মশানের মতো বাড়ি, তারপরও সারাটা দিন খালি পড়ে থাকে একটু খাওয়ার আশায়, আর আমার টানে। মানে এই বাড়িতে যে কিছু পাছাটা সরা, এখানে যে কিছুই নাই, তুই ফ্রেম নষ্ট করতেছিস আমার। এ বাড়িতে যে কিছুই নাই, এবারে যে শ্মশান এটা বিড়ালও বোঝা গেছে, শুধু আমার মায়ায় পড়ে আছে আর কি, আমার টানে পড়ে আছে, যে আমার প্রতি একটা লয়ালিটি আছে। তো ছোটোর থেকে আমার ঘরে জন্ম হয়েছে, মানুষ হয়েছে, এই কারণে পড়ে আছে। আসলে ওদের ধান্দাবানি সেরকম কিছু নাই, ওরা সেইভাবে কিছুই করতে পারে না এখান থেকে। হঠাৎ একটা সুযোগ পাইলে একটা মাছের টুকরা চুরি করে, এটা তো ওদের ধর্ম, করবেই। বিড়ালে তো আর ফাঁসিতে চড়াইতে পারবো না তার জন্য। তাছাড়া যে খুব ধান্দাবানি, খালি যে মজা করে পড়ে থাকে, টাইলসের মধ্যে শুয়ে থাকে, ওই হঠাৎ যদি একটু কিছু পায়, এই আশা, এই মনে স্বপ্ন আর কি। আর তাছাড়া আমার সাথে একটু চাটাচাটি ঘষাঘষি এগুলো করে আর কি, যে কোনো কাজের সময় সামনে এসে বসে থাকে, এটাই। অনেক কষ্টে এতটুকু প্রসেস করলাম কোনোভাবে, আমার হাতের অবস্থা শেষ, এগুলো আমি আসলে পারি না, আমি এগুলো করি নাই কখনো। ঠেলায় পরে তো কত কিছুই করলাম, এটাও চেষ্টা করলাম, করতে করতে হয়েছে। তারপরেও ভাগ্য ভালো, নারিকেলটা অতটা শক্ত না, নরমই, নাহলে আমার খবরে তো হাত কাটতো। আমি এগুলো পারি না অ্যাকচুয়ালি। এই বটির কাজ যত কিছু আছে আমি এগুলো এড়াই চলি, খুব সতর্কতার সাথে করি। এই যে এখানে একটা মাটির ব্যাংক দেখা যাচ্ছে না, এই ব্যাংকটা আমার মায়ের, এটা উনি কবজা করে রেখেছে। এটা নিয়ে আমি কথা বলবো এক সময়। ও যখন নতুন নতুন বিয়ে হয়, তখন আমাদের বাড়িতে যখন আসে, তখন তো আর বাড়ি ভাড়া কবজা করতে পারে নাই শুরুতেই, শুধু তকে তকে থাকছে কীভাবে চুরিধারি জিনিসপত্র লোহা লক্কর বিক্রি করা, এগুলো ধান্দাই করছে বেশিরভাগ। তো আমার বাবার ঘরের ওয়ার্ড্রোবে ব্যাংকটা ছিল। ওই ব্যাংকে আমার মা প্রতিদিন 100 টাকার নোট, 500 টাকার নোট যখন যেটা পারতো, 100, 500, 100 নিচে কখনো রাখে নাই, রেগুলার রাখতো। আমার আম্মু মারা গেছে পরে ওটা আবার আব্বুর ওয়ার্ড্রোবের ভিতরে ছিল। তা আব্বু আমাকে বলছিল যে তুই পরে এক সময় নিস, ওটা আছে, এখনও আছে, তুই এক সময় নিস। আমি বলছি আচ্ছা আমি নিব নি পরে, এত তারা কি, আমার ঘরে তার কোনো হাঙ্গর নাই, কোনো চোর নাই, কোনো কিছু নাই, কোনো সমস্যা নাই, নিব এক সময়, কোনো সমস্যা তো নাই। এদিক দিয়ে ওই মহিলা রেগুলার সেখান থেকে কাঠি দিয়ে তুলে তুলে নোট সরাচ্ছে। একদিন আমার বাবা ধরে বলে, ব্যাংক দেখে খালি হয়ে গেছে। কী হয়েছে যে কাঠি দিয়ে কীভাবে যেন পলিথিন দিয়ে পেঁচায় পেঁচায় কী করে যেন এখান থেকে রেগুলার সে টাকা তুলছে। টাকা তুলতে তুলতে সেই ব্যাংক আব্বু যে ভাঙছিল নাকি খুলছিল, বা কি একটু ফাটা ছিল বা কী ছিল জানি না, দেখে যে সেই ব্যাংক পুরা লুট, মানে কিছুই নাই, মাটির ব্যাংক।
তো যখন সে শুরুতে আসছিল তখন শুরুতেই তো আইসা বাড়ি ভাড়া কবজা করতে পারে নাই বা এই ধরনের ধান্দাবানি করতে পারে নাই, একটা সব জায়গায় সেট হতে সময় লাগে, কিন্তু একটা দীর্ঘস্থায়ী টার্গেট ছিল। তখন আমার বাবা বাড়ির কাজ করতো, রেগুলার পকেটে 50,000, 1,00,000, 30,000, 40,000 এরকম উল্টাপাল্টা টাকা থাকতো প্রচুর। মিস্ত্রি লেবারদের খরচ দিত প্রায় প্রতিদিনই বলতে গেলে। আব্বুর পকেট থেকে, পাঞ্জাবির পকেট থেকে, শার্টের পকেট থেকে 500, 1,000, 2,000 টাকা গায়েব। ওই যে 30, 40, 50,000 টাকা থাকতো, মিস্ত্রিদের বিল দিত, বাড়ির কাজ করতো তখন রেগুলার। এইগুলো দেওয়া শুরু হয়েছে বাড়িতে যাত্রা। তারপরে আস্তে আস্তে এগুলা করলো, এগুলা করে তারপরে জিনিসপত্র যেগুলা, এই ফল ফলাদি গাছপালা বিক্রি, কাঠ বিক্রি, লাকড়ি বিক্রি, ঘরের যত ধরনের রড লোহা এগুলা বিক্রি, বাড়ির যত মাল সামালা বিক্রি। তারপরে আব্বু হাঁটতে যায়, আব্বু জুতা পর্যন্ত বিক্রি করে ফেলায়। আব্বু জগিংয়ে যায় যে জুতা পরে, অথবা বাইরে যায় যে শু পরে, চামড়ার শু, ওগুলা পর্যন্ত ফেরিয়ালের কাছে বিক্রি করে ফেলায়। মানে এরকম হিরোইন্সের মতো অ্যাডিক্টেড টাকার প্রতি। এগুলো সব কিছু করতে 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 মাটির ব্যাংক, আব্বুর পকেট সব কাটতে কাটতে যখন তার আরও টাকা দরকার, টেয়া টেয়া করে আর হয় না, এমনি তো 24 ঘন্টা টেয়া টেয়া করে। তারপরে লাস্টে কী করলো, আব্বুর সাথে মানে সাহস আরও বেড়ে গেল, নোংরামি, তারপরে উল্টাপাল্টা অবৈধ কাজ করতে করতে লজ্জা ভেঙে গেল, ধরা পড়ে গেল, করতে করতে সাহস ভেঙে গেল। এরপরে স্টেপে সে আব্বুকে মারমুখী হয়ে তেরে মারতে আসে, গালিগালাজ করে উল্টাপাল্টা, বুঝে মাদা খা বাবা এই জাতীয় যত গালি আছে ট্রাক ড্রাইভারদের, খম বচ সব কিছু দিতে আসে। এরপর আব্বুকে লুট করে এক ধরনের জোর করে। আব্বু তো ভদ্রলোক, তার সাথে পারে নাই। আবার আমার বাপেরও কিছু দোষ আছে, সেও কিছু নরম, কন্ট্রোললেস, অতিরিক্ত মাত্রায় ঠান্ডা, অতিরিক্ত শান্তিপ্রিয়, এটাও একটা সমস্যা। কিছু কিছু জায়গায় মনে হয় যে ওনারও দোষ আছে। হ্যাঁ, অবশ্যই দোষ আছে। এখন একটা বাইরের বাজে মেয়ে যদি উল্টাপাল্টা করে, ওরা যদি তোমার আরেক ছেলের হক নষ্ট করে, তোমার বাপ হিসেবে শক্তভাবে কথা বলা উচিত, প্রতিবাদ করা উচিত। সে সেটা করে নাই, সে ছেড়ে দিছে বইলেই তো সাহসটা পাইছে। ও মারতে আসে, ও গালিগালাজ করে, ও পায়জামা তুলে হাফ প্যান্ট বানিয়ে ফেলে, রান বের করে, ও অবৈধ উল্টাপাল্টা আচরণ করে, গালিগালাজ করে, বাপ মা তুলে গালি দেয়, আমার মরা মাকে গালি দেয়, আমার বাপকে বলে ক্ষণিকের ছেলে, এই জাতীয় গালি দেয়। তো এগুলো যে দেয়, তার জায়গা থেকে তো উচিত ছিল যে এগুলা লোকজন নিয়ে বৈশা সব কিছু মিটমাট করে এই মহিলারে সিস্টেম করা। সেটা করে নাই, এটাও তার ভুল। আবার কিছু কিছু করলে চাইলেও পারে নাই, লজ্জায় ভয়ে, মান সম্মানের কারণে, এটাও আছে। সব কিছু মিলামিশা বিপদটা হয়েছে আমার। তো পরবর্তীতে যখন তার টাকায় কুলাচ্ছে না, এখন তো সে রাঘব বোয়াল হয়ে গেছে। এখন তো সে সম্পূর্ণ বাড়ি ভাড়াটা এইভাবে কবজা করে বসে আছে। এখন সেই বাড়ি ভাড়া ছাড়বে না। এই বাড়ি ভাড়ার জন্য সে জীবন দিতে পারে, কাপড় খুলতে পারে, সব কিছু করতে পারে, মারতে পারে, ধরতে পারে, শ্বশুরকে গালিগালাজ করতে পারে। এবং এই সম্পূর্ণ বিষয়গুলা আমার মামারা, যারা কিনা এই মহিলাকে এই বাড়িতে পাঠাইছিল, তারা বিষয়টা এনজয় করতেছে। আমার অধিকার হরণ, আমাকে লুট করা, আমার ক্ষতি করা, এগুলো সব কিছুই আমার বাবা, আমার রিলেটিভদের সাথে সাথে আমার মামারাও এনজয় করতেছে সমানভাবে পপকর্ন খাচ্ছে আর দেখছে এগুলা। তারা আর এগুলোর মধ্যে আর পরবর্তীতে আগায় নেই। এই বাজে মেয়েকে আটকানোর মতো কোনো শক্তি, সামর্থ্য তাদের নাই, এখন তারা দাবি করে। অথচ আমাদের মতের বিরুদ্ধে আমাদেরকে জোর করে তারা যখন এই বাড়িতে এই মেয়েকে ঢুকাই দিছিল, তখন কিন্তু আমরা তখন কিছুই বুঝি না। তোমরা দুধে দেওয়া তুলসী পাতা, তোমরা বোকা, তোমরা নাদান, তোমরা কিচ্ছু বোঝো না, তোমাদের কোনো জ্ঞান নাই, তোমাদের ভালো আমরা বুঝি, আমরা তোমাদের ভালো চাই, জোর করে ঢুকাই দিল। আর যখন বিপদে পড়লাম, যখন এটা শুরু করলো উল্টাপাল্টা, এখন তোমাদের ভালো তোমরা বুঝো, আমরা কি করব? আমাদের তো কিছু করার নাই রে বাবা, তোমার ভাই খারাপ। এখন কথা একটাই, সে শাসন না করলে আমাদের কি করার আছে? অথচ যখন আমরা একটা মানুষের রাজি না, আমি বিয়েতে গেলাম না, আর কি করার বাকি আছে, নিজের হাতে বিয়েটা ভেঙে দিলাম, সেই বিয়েটারে জোর করে তারা করাই দিল এরকম একটা বাজে মেয়ের সাথে। তখন কিন্তু বলছে তোমাদের ভালো তোমরা বোঝো না, তোমাদের ভালো তোমাদের চাইতে বেশি আমি বুঝি, আমরা বুঝি। ভাঙা বিয়েটারে জোর করে উল্টাপাল্টা একটা জায়গায় করাই দিয়া এখন যে আমাদের বাসায় ঘুঘু চড়তেছে, এখন কিন্তু তাদের কোনো খবর নাই। এখন আমি মরে গেলেও, মানে আমার লাশ যদি বের হয়, যদি রব উঠে যে হ্যাঁ, যে বোনের একটা ছেলে আছে কিন্তু মারা গেছে, লোকমুখে শুনলাম, মাইকিং শুনলাম, তখন আসবে হয়তোবা যে ও আমার বোনের পাশে কবর দিও, আমার ভাগিনা, আমার প্রিয় ভাগিনা, তখন এগুলো বলার জন্য আসবে। এর আগ পর্যন্ত কোনো খবর নাই। অথচ এই মহিলা লুটপাট করতে করতে বাড়িঘর বিক্রি করে ফেলতেছে একা একা। এত বড় ডেয়ারিং কলিজা তার। আমার বাপরে মাইরা ধরে গালিগালাজ করে, এইসবের ভয় দেখায়, মার দিতে হয় না। একটা বয়স্ক শ্বশুর মুরব্বী টাইপের লোকের গায়ের উপর যখন গালিগালাজ দিয়ে একটা ছেলের বউ, মহিলা মানুষ চাইপা আসে উল্টাপাল্টা কাপড় চোপড় নিয়ে, তখনই একটা ভদ্রলোক ভয় পাওয়া যায়, ঘাবড়ায়া যায়।
আমার বাপ ওই ধরনের লোক না যে ছেলের বউর সাথে মারামারি করবে। এখন তারা এমন জিনিস ঢুকাই দিছে, এখন আমার বাধ্য হয়ে এগুলো এখন দেখতে হয়, সহ্য করতে হয় আমাদের। তো ওই যে এইভাবে ওর সূত্রপাতটা বললাম, ওর জার্নিটা বললাম, যে ও কীভাবে একটু করে দখল করছে, কীভাবে লজ্জা ভাঙতে ভাঙতে কই চলে গেছে, এবং কীভাবে ওর ইনকামটা শুরু হয়েছে। এখন ও কত টাকা ইনকাম করে এই বাড়ি থেকে, এই জন্যই সে বাড়ি ছেড়ে যেতে চায় না। এই যে বাড়ি ভাড়ার লোভ, এই যে এইভাবে দাপায় বেড়ার যে একটা অভ্যাস হয়েছে, এইভাবে ডমিনেট করার যে একটা অভ্যাস হয়েছে, ভদ্রলোকের আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমরা যেহেতু কিছু বলতে পারবো না, মহিলা মানুষ যেখানে অন্য কোনো মহিলা মানুষ নাই, যখন তখন এইভাবে কামিজটাকে টান দিয়ে উপরে তুলে ফেলে, নাভির থেকে চুল এনে সামনে এনে ফু করে মারে, যা তোর মামাদেরকে খবর দেয়, আমার বাল ফালাই দিতে বলে। এই যে এই সাহসগুলো যে হয়েছে না দিনে দিনে, এগুলো একদিনে হয় নাই। এগুলা হয়েছে ওই যে আমার এই গোড়া, আমার শিকড়ের মধ্যে যে দোষ আছে, ওই শিকড়ের দোষে, এদের দোষে, এই রিলেটিভদের দোষে। আমি শুধু সত্যি কথাটা শুরু থেকে বলছিলাম বলেই আজকে আমাকে সবাই মিলে এই অবস্থা করে ফেলছে। এই যে কথা বলছি, কথা বলার মাঝখানেও শান্তি নেই। যে ছেলেগুলো যে যাচ্ছে, এগুলো সব ওর গুপ্তচর। আবার বলবে যে হ্যাঁ আপনারা নিয়ে এগুলো বলে বাসার ভিতরে, ওনার সাথে তো আবার ওনার লিঙ্ক আছে, এগুলো প্রত্যেকটা ছেলের সাথে ওর লিঙ্ক আছে, প্রত্যেকটার কাছ থেকেও বাড়ি ভাড়া নেয়, প্রত্যেকটার সাথে ওর হরম দরম সম্পর্ক। এগুলোর সাথে খাতির করে এদেরকে খাওয়াইয়া এমনও দিন গেছে যে আমাদের জন্য কোনো রান্নাবান্না করে নেই, দুপুরবেলা সে রান্না করছে, রান্না করে 2 পাতিল 3 পাতিল কোমরে করে কাহে করে আমাদের সামনে দিয়ে আমরা না খেয়ে আছি 2 জন। আমার মামারা নাকি আমাদের বাসায় ভাত খাওয়ানোর ব্যবস্থা করছে, যাতে আমরা হোটেল থেকে না খাই, যেন ভাগিনার কষ্ট করে রান্না করতে না হয়। আমাদের সামনে দিয়ে যে সিঁড়িটা দিয়ে দোতলায় চলে গেছে, 2টা 3টা করে পাতিল নিয়ে, মাংসের পাতিল ভাতের পাতিল নিয়ে দোতলায় চলে গেছে। দোতলার ব্যাচেলর রুমে যে ভাড়াটিয়া আছে ছেলে, এদের সাথে সারা দিন থাকছে, সকাল থেকে রাত 10টা পর্যন্ত থেকে এদেরকে রান্না করে নিজের খাবার এই যেগুলো খাওয়াইছে, আমরা না খেয়ে এই টেবিলে বসে আছি, আমি আর আমার বাপ। আমার বাপও খারাপ, আমার বাপ যে ভালো এটা আমি বলি না, আমার বাপ চরম খারাপ। তার অন্য কোনো বদ অভ্যাস নাই, অন্য কোনো বদনেশা নাই, কোনো খারাপ দিক নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার একটাই খারাপ, সে বড় ছেলের পাগল, এটাই তার একমাত্র খারাপ। এই দিনের পর দিন এগুলো করছে। আমার মামারা দেখাও না দেখার ভান করছে, জানাও না জানার ভান করছে। অথচ বিয়ের আগে হায় রে হায়, কত কাহিনী, কত লীলা, কতভাবে যে আমাদেরকে কিভাবে করলো। তারপরে আমরা দিনের পর দিন না খেয়ে থাকি। সে তার বাবার বাড়ি থেকে মানে শিকারটা শুরু করছে কীভাবে বলি, তার বাবার বাড়ি এলাকা থেকে একটা ছেলে নিয়ে আসছে, সেই ছেলেরে সে আইনা রুমে তুলছে রুম ভাড়া দেওয়ার জন্য। সেই ছেলের কাছ থেকে সে রুম ভাড়া কালেক্ট করতো শুরুতে। আমার বাপে যেগুলো কালেক্ট করতো ওগুলো সে আমার বাপেই কালেক্ট করতো, ফাঁক দিয়ে চুরিধারি করে মাঝে মাঝে কয়েক মাসের রুম ভাড়া সে মাইরা দিত। আর পরিচিত কিছু ছেলে নিয়ে আসতো, বলতো যে ছেলে থাকবে আমার এলাকার। পরে দেখে যে ছেলের সাথে তার অন্য খাতির, এগুলোর সাথে সে দৌড়াদৌড়ি করে, এগুলোর জন্য সে রান্না করে নিয়ে আমাদেরকে না খাওয়া আমাদের সামনে দিয়ে দোতলায় চলে যায় পাতিল বইরা। সকালবেলা যায়, রাত 10টা বাজে আসে। এমনও হয় যে জামাইরে রেখা সে দোতলায় গিয়ে রাত কাটাইছে, কেউ কিচ্ছু বলে নাই। কে বলছিল? আমি বলছিলাম। আজকে এই কারণেই আমাকে খেয়ে দেওয়ার ধান্দা করছে সবাই মিলে, আমাকে পৃথিবী থেকে কীভাবে সরানো যায়। কারণ আমি সত্যি কথা বলি, আমি প্রতিবাদ করছি, আমার ক্ষতি হয়েছে। তাদের করা ক্ষতি আমি মুখ বুঝে মেনে নিব, সহ্য করব, দিনের পর দিন জীবন দিয়ে নিজের সব কিছু সহ্য করে মেনে নিয়ে তাদেরকে সাপোর্ট করব। তাহলে তুষার ভালো, তাহলে তুষারের একটু কোনো মতো বাঁচায় রাখা যায় পৃথিবীতে। আর যেহেতু প্রতিবাদ করছে, ও সাথে লাগছে, ওর সম্পত্তি যাচ্ছে, ওর জীবন যাচ্ছে, ওর ক্যারিয়ার যাচ্ছে, ও এখন প্রতিবাদ করলো কেন? এই তো আমি খারাপ। শুধু কি আমি একা খারাপ? ওই ক্ষমতাদার লোকের সাথে ওনার মামারা যুক্ত হয়েছে, এমনকি আমার বাপ শুদ্ধ ওই দলে চলে গেছে। এখন আমার বাপও এখন আমার সাথে নাই। আমি তো মাঝে মাঝে বলি যে আমার একটা কাজিন আছে আর এই বিলাই আছে, এগুলো ছাড়া পৃথিবীতে আমার কেউই নেই এই মুহূর্তে। কারণ আমার বাপ ওই দলেই। এখন বাপ তো নিজের বাপ, ওই যে মা মারা গেছে, একটা দুঃখবোধ আছে, একটা আফসোস আছে। জীবনে সবাই কম বেশি খারাপ ভালো নিজের মা বাবার সাথে করছে, আমার ওইরকম কিছু আফসোস আছে, দুঃখ আছে। ওইসব বিভিন্ন সাতপাত চিন্তা করে আর কি বাপের সাথে সেই তীব্র ব্যবহারটা যেটা করা উচিত বা যেটা ওনার প্রাপ্য, সেটা আমি করতে পারি না। যে আজকে আছে কালকে নাই, কিন্তু আমার বাপ যেগুলো করতেছে বা করার উপরে আছে, এগুলো কোনো ভালো মানুষের, কোনো ভালো পিতার কাজ না। আর মামাদের কথা, তাদের কথা কি বলবো, তাদের কথা বলতেই চাই না, খারাপও বলতে চাই না, ভালোও বলতে চাই না।